শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে পুরান পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের আগে এই সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি কার্যালয়ের বাইরে রয়েছেন সহকর্মী আল-আমিন হক অহন। যাব তার কাছে। অহন, তারেক রহমানের গাড়িবহর রওনা হয়েছে কিনা, কারা কারা থাকছেন বিএনপি চেয়ারম্যানের সঙ্গে? এখন পর্যন্ত তারেক রহমানের গাড়িবহর রওনা হয়নি। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন এর আগের আমরা যখন দেখেছি রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেছেন, দলের সিনিয়র নেতাকর্মীদের সাথে ছিলেন, আজও নিশ্চয়ই থাকবেন। সবশেষ যদি আমি এখানকার পরিস্থিতি একটু দেখি, সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় করছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। সেই শুভেচ্ছা জানানোতেও গেল দুদিন থেকে আমরা দেখছিলাম, আজও সেই অবস্থা রয়েছে। এখান থেকে তিনি সরাসরি যাবেন চরমোনাই পীরের বাসায় এবং সেটি সিদ্ধেশ্বরীতে। সেটি যাওয়ার জন্য সন্ধ্যা 7টায় সময় দেওয়া হয়েছে। 6টা পার হয়ে গেল, অর্থাৎ ঘন্টাখানেক যদিও লাগে। এখন বের হওয়ার কথা, অর্থাৎ প্রস্তুতির শেষ পর্যায়ে এখন আছেন, আমরা তেমনটি বলতে পারি। এবং তারেক রহমান সকাল থেকে আমরা দেখছিলাম আগামীকাল তো শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, যে কারণেই সেই যে মন্ত্রী পরিষদে কারা থাকবেন না থাকবেন সেই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই তিনি নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিচ্ছিলেন। এবং আমরা দেখেছিলাম মন্ত্রী পরিষদের যে নতুন সচিব তিনিও এসেছিলেন। আগামীকাল সেই যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি সেটি কিভাবে করা যায় সেই পরামর্শ নেওয়ার জন্য এসেছেন, কিংবা পরামর্শ দিয়েছেন কিভাবে করা যায়, পরামর্শ গ্রহণ করেছেন। সেইগুলোর দিক নির্দেশনা নিয়ে আগামীকাল মন্ত্রী পরিষদের শপথ কিংবা অন্যান্য যে শপথগুলো সেই শপথগুলো আনুষ্ঠানিকতা সেগুলো শেষ হবে। আর এখানে আমি যেমনটি বলছিলাম যে নেতাকর্মীরা আছেন, সবাই নিশ্চয়ই তার সঙ্গে যাবেন না, আজ তিনি সেখানে যাচ্ছেন। গতকাল আমরা যেমনটি দেখেছিলাম দলের সিনিয়র নেতাকর্মীরা তার সঙ্গে থাকেন, আজও নিশ্চয়ই তারা থাকবেন এবং একই সঙ্গে একটি সৌজন্যতার বার্তা তিনি দিতে চান। এর আগের গতকাল যেমন সৌজন্যতার বার্তা তিনি দিয়েছেন, আজ যখন চরমোনাই পীরের বাসায় যে তিনি যাচ্ছেন, সেটা নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্য ধারা তৈরি করে। এই ধারার মধ্য দিয়ে তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে, জনরায়কে সাথে নিয়েই, জনরায়কে উপেক্ষা করে নয় বরং তাদের মতামতকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারেক রহমান এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা। এবং একই সঙ্গে আমি যেমনটি বলছিলাম কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি বের হবেন চরমোনাই পীরের বাসার উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ অহন আপনাকে। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা। ক্লিন ইমেজ এবং ফ্যাসিস্ট সরকারের সময় দীর্ঘদিন আন্দোলনকারীরাই মন্ত্রিসভায় স্থান পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, 12 ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এদেশের জনগণ। দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার ঘোষণা দেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে। বিরোধী দল হিসেবে তারা শক্ত ভূমিকা পালন করবে প্রত্যাশা অবসরপ্রাপ্ত মেজর হাফিজের। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। বিদ্যমান সংবিধানে প্রধান নির্বাচন কমিশনারের সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়ানোর কোনো এখতিয়ার নেই। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, স্পিকার না থাকায় সিইসি কাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন। তবে সংবিধান সংশোধন ও বিধি নির্ধারণ না হওয়া পর্যন্ত সংস্কার পরিষদের শপথ সম্ভব নয়। এ সময় তারা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, গণতান্ত্রিক রীতি মেনে দেশের
স্বার্থে বিরোধী দল কাজ করবে, এটাই প্রত্যাশা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা সহ দেশের প্রতিটি সেক্টর ভেঙে পড়েছে। যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। আগামী সরকারের জন্য সবকিছুতে অনেক বড় চ্যালেঞ্জ, সবকিছু মাথায় রেখে আমাদের আগামী দিনে কাজ করতে হবে এবং আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দর্শক, রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে 11 দলীয় ঐক্যজোট। সেই খবরাখবর রাখছেন আমার সহকর্মী শামীম রেজা। শামীম, বিক্ষোভ মিছিল এখন কোথায় আছে, কি বলছেন বক্তারা, জানাবেন। হ্যাঁ, 11 দল আয়োজিত যে বিক্ষোভ সমাবেশ ছিল নির্বাচন পরবর্তী সময়ে দেশ জুড়ে যে বিভিন্ন সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, সেই প্রতিবাদেই আসলে এই সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি। সমাবেশ শেষে আসলে এখন সেই বিক্ষোভ কর্মসূচিটি চলছে। এটা বায়তুল মোকাররম থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত আসলে এই বিক্ষোভ কর্মসূচিটি তারা পালন করবেন এবং ইতিমধ্যে আসলে সেটা হাইকোর্ট গেট পার হয়ে এখন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি মৎস্য ভবন মোড়ে অবস্থান করছে। আমরাও সেই বিক্ষোভ মিছিলটি ফলো করে সামনেই এগিয়ে যাচ্ছি এবং একটু যদি আসলে দেখাতে চেষ্টা করি, আসলে 11 দলের এই সমাবেশে আসলে প্রচুর হাজারো মানুষের সমাগম ঘটেছে। মিছিল পূর্ববর্তী যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে 11 দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন, যেখানে আসলে শীর্ষ নেতারা বলছেন যে নতুন করে দেশে আবার জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জুলাই পরবর্তী এই সময়ে আসলে আবারও নতুন করে পুরনো সেই জুলুম চাপিয়ে দেওয়াটা অন্যায়। তারা বলছেন যে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আর নতুন করে হত্যা, ধর্ষণ, জুলুমের কোনো আশ্রয় হবে না, এমনটাই তারা বলছেন। এবং আমরা সেখানে দেখেছি জামাত আমিরের আসার কথা থাকলেও তিনি এখানে আসেননি, তবে তার জায়গায় আসলে জামাতের যে সেক্রেটারি জেনারেল তিনি প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তিনি আসলে সেখানে বলেন যে নতুন করে পরাজিত ফ্যাসিবাদকে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং পুরনো ফ্যাসিবাদকে নানাভাবে হালাল করার চেষ্টা করা হচ্ছে, এমন ধরনের মন্তব্য তিনি করছিলেন। একই সাথে তিনি বলছিলেন যে যেসব আসন নিয়ে নির্বাচন কমিশনে তারা অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগগুলো আমলে নিয়ে দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নিতে হবে। একই সাথে সংখ্যাগরিষ্ঠ ভোটে আসলে গণভোট জিতে এসেছে, সেই গণভোটকে কোনোভাবেই প্রলম্বিত করা যাবে না এবং গণভোটের যেসব বিষয়গুলো আছে সব বিষয়গুলোকেই বাস্তবায়ন করতে হবে, কোনো বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ নেই। তারা বলছিলেন যে পূর্বের আলোচনায় যেসব বিষয়গুলোতে বিএনপি সহ অন্যান্য দল রাজি হননি, সেই সব বিষয়গুলোও আসলে গণভোটে জিতে এসেছে, সেই সব বিষয়গুলোই নতুন করে কোনোভাবে রুখে দেওয়ার সুযোগ তারা পাবে না, এমনটাই তারা বলছিলেন। এবং একই সাথে তিনি আরও যেটা বলছিলেন যে নতুন করে দেশ জুড়ে নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে, যে সহিংসতার নেতৃত্ব দিচ্ছেন নির্বাচনে জয়ী হয়ে আসা বিএনপি সমর্থিত জোট, সেই জোটকে এখনই থেমে যাওয়ার আহ্বান জানান তারা। তা না হলে 11 দল এটার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ এভাবেই অব্যাহত রাখবেন, এমনটাই তারা জানান। শামীম, ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 6 সদস্যের টিম এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সনদ সই হবে। আর উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসেন ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সচিব জহিরুল ইসলাম। এর আগে গত বছরের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশন ও বাংলাদেশের 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, জুলাই সনদ স্বাক্ষর করতে কখন আসবেন এনসিপির নেতারা, কি অবস্থা সেখানে জানাবেন? শাওন, কিছুক্ষণ আগে অর্থাৎ
এখন থেকে যদি বলি 10 মিনিট আগে নাইল ইসলামের নেতৃত্বে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন। সেখানে তাদের সরাসরি চলে গেছেন এবং শেষ করে এই যে জুলাই সনদ ইস্যু রয়েছে, যে জুলাই সনদ স্বাক্ষর শেষে তারা যখন বেরিয়ে আসবেন তারপর হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সে সময় আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে কেন তারা শেষ মুহূর্তে স্বাক্ষর করলেন বা কেন বা আগে করলেন না। যেহেতু তারা যদিও তারা আগে বলেছিলেন যে গত বছর যখন জুলাই সনদটি স্বাক্ষরিত হয়েছিল তখন তারা বেশ কিছু তাদের নিজের মতামত দিয়ে মতানৈক্যের কারণেই মূলত যারা সেই তখন জুলাই সনদ স্বাক্ষর করেননি এবং সেই মতানৈক্যটি কতটুকু গোছানো গেছে বা কতটুকু তাদের মনোভূত হয়েছে এই নির্বাচনের পরে, যেহেতু আগামীকাল নতুন সরকার শপথ নেবে আর বর্তমান সরকারের শেষ দিনের আজকে সেই শেষ দিনে এসে তারা জুলাই স্বাক্ষর করতে এসেছেন। নিশ্চয়ই তাদের চিন্তাভাবনা রয়েছে বা নিশ্চয়ই তাদের এই বিষয়ে যেই সব আলাপ আলোচনা, সেই যে আলাপ আলোচনার প্রতিফলন সেটি তারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। তবে আশা করা হচ্ছে যেহেতু জুলাই সনদ নিয়ে আসলে বেশ কিছু কথা রয়েছে, এনসিপি যেটি শুরু থেকেই বলে আসছিল যে এই জুলাই সনদটি নতুন সংবিধান আসলে কীভাবে অন্তর্ভুক্ত হবে বা অন্তর্ভুক্ত আদৌ হবে কিনা সেসব বিষয় নিয়ে আসলে যখন ঐক্যমত্য কমিশনের সভা চলে তখন এইসব বিষয়গুলো নিয়ে তারা নোট অফ ডিসিশন দিয়েছিল এবং শেষ পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল, বিএনপি জামাত সহ অনেকগুলো রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও এনসিপি শীর্ষক তারা স্বাক্ষর করেননি এবং ইতিহাসের অন্য ধরনের ঘটনাও ঘটেছে আপনি নিশ্চয়ই জানেন। তো সব কিছু মিলিয়ে আজকের এই জুলাই স্বাক্ষর অনুষ্ঠান বা স্বাক্ষর করা এটি নিশ্চয়ই অন্য ধরনের গুরুত্ব রাখে। সেই যে ঘটনা, যে স্বাক্ষর শেষ করে আসার পর তারা আসলে তাদের যখন বলবেন তখন আরও বিস্তারিত এই বিষয়ে জানা যাবে। শাওন। রিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল 2 ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এমপিদের থাকার জায়গা, ন্যাম ভবনও। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হবে নতুন মন্ত্রিসভা। 1.5 বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন 3,500 অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারটা হচ্ছে সংসদে। দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য। জনগণের সরকার, জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন। 1.5 বছর একেবারে ভুতুড়ে অবস্থায় ছিল এই এলাকা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জেনে নেব। এই মুহূর্তে সংসদ এলাকায় রয়েছেন সহকর্মী মশিউর অনিক। শপথের জন্য এখন কতটা প্রস্তুত সংসদ প্লাজা? কিভাবে যান নিয়ন্ত্রণ করা হবে এই পথের? শাওন, নিরাপত্তা ব্যবস্থার কথা যেমনটা বলছিলাম, আপনি যানবাহন নিরাপত্তা যে নিয়ন্ত্রণের সেটার কথা বলছিলেন। এখন পর্যন্ত মানিক মিয়া এভিনিউর যেই যান চলাচল থেকে স্বাভাবিক যে সমস্ত জীবনযাপন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। বলা যায় আগামীকালকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটাকে উৎসবমুখরভাবেই দেখছেন। সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা আছেন তারা সহ যারা এখানে দায়িত্বরত আছেন তারাও এবং সাধারণ মানুষেরা, উৎসুক জনতারাও কিন্তু এখানে আসছেন। তারা ভিড় জমাচ্ছেন, তারা কথা বলছেন, তারা ছবি তুলছেন এবং নানাবিধ যে সমস্ত আয়োজন, সেই আয়োজনগুলোকে তারা মনে করছেন আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের একটা দুর্দান্ত প্রতিরূপ তৈরি করতে পারে। আপনাদেরকে সম্পর্কে একটা বিষয় সম্পর্কে জানাতে চাই। কিছুক্ষণ আগেও
আমাদের পাশ দিয়েই র্যাব 2-এর যে টহল দল, সে টহল দল যাচ্ছিল। ভেতরে আমরা দেখতে পাচ্ছিলাম র্যাবের আরেকটা টহল দল ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দূরবর্তী অবস্থান থেকে দেখতে পাচ্ছি। যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আলোকসজ্জা কিন্তু সজ্জিত আছে, কিন্তু এর থেকেও কিন্তু বেশি আলোকসজ্জা কিছুক্ষণ আগে করা হয়েছিল। অর্থাৎ বলা যায় যে একেবারে সাজানো হয়েছে পুরো চত্বরটাকে। 297 জন যারা আসলে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, পাশাপাশি বিকেলবেলা যারা এই সংসদের দক্ষিণ প্লাজায় যারা শপথ গ্রহণ করবেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে, তাদের যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। অনেক সরকারি কর্মকর্তাদেরকে আমরা দেখছিলাম যে তারা তৎপর এই জায়গাটাতে কাজ করার জন্য, এবং বলা যায় যে কাজকর্মগুলোকে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছিলাম। বেশ কিছু টেকনোলজিক্যাল যে সমস্ত অ্যাসেসমেন্টের যারা দায়িত্বে আছেন তারাও আমাদের সঙ্গে এসেও কথা বলছিলেন, এবং বিশেষ করে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সব কিছু যারা এখানে তদারকি করছেন তাদের তদারকি বেড়েছে। আপনি যানবাহনের কথা জিজ্ঞেস করছিলেন, যানবাহন নিয়ন্ত্রণের জন্য নিশ্চয়ই একটা আলাদা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং ঠিক যদি এখন দেখাতে পারি তাহলে দেখতে পাবেন যে যে সমস্ত প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা, রিক্সা কিংবা যে সমস্ত বাস, তারাও কিন্তু স্বাভাবিক গতিতে এখানে চলাফেরা করছে। কিন্তু এই স্বাভাবিক গতি নিশ্চয়ই নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ সম্ভবত রাত 10টা-11টার দিকে কিছুটা হয়তো নিয়ন্ত্রিত হয়ে আসবে, এবং আগামীকাল সকাল পর্যন্ত বেশ কিছুটা নিয়ন্ত্রিত থাকবে। শাওন, এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্যপাত্র। নিশ্চয়ই আমার কাছে থাকা সবশেষ তথ্যপাত্র আমি জানিয়ে দেবো আপনার মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জনগণের বিশাল ম্যান্ডেট, প্রত্যাশাও আকাশচুম্বী। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা বলছেন এই প্রত্যাশা পূরণ করে জনগণকে আস্থায় নিয়ে আসাই হবে তাদের প্রধান চ্যালেঞ্জ। স্থানীয়ভাবে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে সহযোগিতা করতে চান সরকারকে। নবনির্বাচিত সংসদ সদস্যদের পরিকল্পনার কথা জানাচ্ছেন আরিফুর রহমান সবুজ। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট। সেই সরকারের সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন শপথ গ্রহণের। 24-এর গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের সরকারের কাছে প্রত্যাশা বেশি সাধারণ মানুষের। বিশাল ভোটের মারফতে পাওয়া ম্যান্ডেট দায়বদ্ধতা বাড়াচ্ছে জনপ্রতিনিধিদের। চাপ থাকলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বলছেন নবনির্বাচিতরা। শুধু আমি আমার নিজের কথা বলবো না, জাতীয়ভাবে জাতীয়তাবাদী দলের উপরে এই মাত্রার সংখ্যাগরিষ্ঠতা আমাদের উপরে বিরাট দায়ভার। যে আশা আস্থা আমাদের উপরে অর্পণ করেছে, সেটা যে কোনো কিছুর বিনিময়ে তাদের ঘরে আপনার ফলটি পৌঁছে দেওয়ার। রাজনৈতিক অস্থিরতা, বিপর্যস্ত অর্থনীতি, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানামুখী চ্যালেঞ্জ এই সরকারের সামনে। নতুন সংসদ সদস্যরা বলছেন এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে তাদের প্রথম ও প্রধান কাজ। আমি তো মনে করি সবচেয়ে বেশি আমার জন্য একটা চ্যালেঞ্জ যে আমি দেশের বাইরে ছিলাম অনেক বছর, এবং দেশের মানুষ যে আমাকে গ্রহণ করেছে, আমি খুব গ্রেটফুল আমার এলাকার মানুষের। আমার এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমি গতকালকেও আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে আমি আলাপ করেছি। 2 দশক পর ক্ষমতায় দল স্থানীয় নেতাকর্মীদের শৃঙ্খলায় রাখার পাশাপাশি সন্ত্রাস চাঁদাবাজি বন্ধেও কাজ করবেন বলে জানালেন এমপিরা। ড্রাগের সাথে রিলেটেড হলো সন্ত্রাস, এর সাথে রিলেটেড হলো চাঁদাবাজি। আপনার এই তিনটাই কোনোটা করা যাবে না, করতে দেওয়া যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের মধ্যে এককভাবে 209টি আসনে বিজয়ী বিএনপি। ফলাফল স্থগিত রাখা হয়েছে 2টিতে, আর 1টিতে স্থগিত রাখা হয় নির্বাচন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কোথায় থাকবেন বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান? গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন জুলাই জাদুঘরে পরিণত হওয়ায় এই নিয়ে প্রশ্ন আছে। এই অবস্থায় নতুন প্রধানমন্ত্রী থাকার জন্য প্রস্তুত আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সংসদ ভবন চত্বরের স্পিকারের বাসভবনও থাকছে বিকল্প হিসেবে। গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের থাকার জন্য 37টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
২৪-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবন গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে, যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশেই 29 নম্বর ভবন প্রস্তুত রাখা হয়েছে বিরোধী দলীয় নেতার জন্য। 90-এর দশকে এ ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য। যেখানে মন্ত্রী মহোদয়রা কাজ করবেন এবং বসবাস করবেন, তাদের বাসা বাড়ি, এগুলোর সমস্ত কাজগুলোই আমাদের প্রস্তুত নেওয়া আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি থাকছেন গুলশানের 196 নম্বরের বাসায়। দায়িত্ব নেয়ার পর তিনি সেখানেই থাকবেন নাকি অন্য কোথাও, তা নির্ভর করছে একান্তই তার সিদ্ধান্তের ওপর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এবারের নির্বাচনে জয়ী প্রার্থীদের 236 জনই কোটিপতি। এদের মধ্যে 100 কোটি টাকা আছে 13 জনের। অন্তত 62% এমপির নামে 1 একরের বেশি জমি আছে, এমন পর্যবেক্ষণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। সকালে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, এবারের নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক। ভোট বর্জনের ঘোষণা দিলেও মাঠে ছিল আওয়ামী লীগ। এবারের নির্বাচনে বড় কোনো সহিংসতা হয়নি, তবে আচরণবিধি লঙ্ঘন ও ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একের পর এক। ভোটের আগেই বাতিল হয় 73% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। আবার পর্যবেক্ষক নিবন্ধন, প্রার্থীদের আয় ব্যয়ের হিসাব ও ঋণ সংক্রান্ত তথ্য যাচাই নিয়ে বিতর্ক কম হয়নি। সোমবার সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নিজস্ব গবেষণার তথ্য উপাত্ত তুলে ধরে টিআইবি, যা পরিচালিত হয় 70টি সংসদীয় আসনে। এর মধ্যে প্রায় 46% কেন্দ্রে ভোটারদের ভয় দেখানো হয়েছে। জাল ভোট 21 সেন্টারে মিলেছে নির্দিষ্ট প্রতীকে রায় দিতে চাপের অভিযোগও। এই সংসদে যিনি সংসদ নেতা হবেন এবং একই সাথে যিনি বিরোধী দলীয় নেতা হবেন, দুজনেই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। সো আমরা একটি তরুণ সংসদ বলছি, আসলে কিছুটা অনভিজ্ঞ সংসদও আমরা বলতে পারি। টিআইবি জানায়, এবারের নির্বাচনে জয়ী প্রার্থীদের 84% স্নাতক বা তার বেশি শিক্ষিত, 60% এমপি ব্যবসায়ী। নির্বাচিত সংসদ সদস্যদের মোট ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা। যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন 300 জন সদস্য হবেন, এখন 297 জন আছেন। তাদের পক্ষে কোটিপতি হওয়াটা কিন্তু আসলে খুবই একটা স্বাভাবিক বিষয়, যে বাজার মূল্য, দ্রব্যমূল্য, কষ্ট মূল্য সবকিছু মিলে কোটিপতি। কাজে এইভাবে কিন্তু এটা তথ্যটা প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু আমাদের কারো বোঝানো উচিত নয় যেটা হচ্ছে যে কোটিপতির সংসদ হয়ে গেছে, এটা নেতিবাচকভাবে দেখা, এটা কোনো সে অর্থে নয়। টিআইবি বলছে, এবারের আয়োজনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নজির মেলেনি, দ্বৈত ভূমিকায় ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, অন্য দলের সাথে যুক্ত হয়ে অন্য দলে যোগদান করে, অন্য দলের প্রচারণায় অংশগ্রহণ করে, জয় বাংলা স্লোগানের সাথে ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিন, এই স্লোগান দিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দাবি, নির্বাচনের প্রার্থীদের বাস্তব গড় ব্যয় ছিল 1,19,00,000 টাকা, যা অনুমোদিত সীমার চেয়ে 169 ভাগ বেশি। নেতিবাচকভাবে বলবে, ইতিবাচক করবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে বললেও ভেতরে সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, তবে তা আজ করতে পারেনি জনগণ, এমন মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে এলডিপির কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগের সময় বিনা ভোটে নির্বাচন হয়েছে, অস্ত্র ব্যবহার হয়েছে, তবে এবার জনগণ ও দেশের সাথে বেইমানি করা হয়েছে। বিদেশি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা কাজ করেছে বলেও অভিযোগ করেন এলডিপি চেয়ারম্যান। বলেন, প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সকলে শাস্তিযোগ্য অপরাধ করেছে। আওয়ামী লীগের সময় বিনা ভোটে নির্বাচন হয়েছে, অস্ত্র ব্যবহার হয়েছে। এবার কিন্তু তারা এমন ভাবে হাবভাব করেছে যে নির্বাচন খুব সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হচ্ছে। বিদেশের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা কাজ করেছেন। নির্বাচনে কারা কত আসন পাবে সেটা আগেই ঠিক করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে বাংলা মোটরে আরব আমিরাত থেকে কারামুক্ত 24 জন প্রবাস ফেরত বাংলাদেশিদের নিয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। এ সময় পাটোয়ারি বলেন, জনগণ 11 দলীয় জোটের উপর আস্থা রেখেছে, কিন্তু জনগণের ভোট চুরি করা হয়েছে। ভোট চুরি হয়েছে দাবি করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। পুরো রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা হবে বলে ঘোষণা করেন তিনি। সংসদে শপথ হতে যাচ্ছে, তো চোর বাটপাটা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে। এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আপার হাউস প্রয়োজন। আপার হাউসটা যদি সকলে একসাথে নিতে পারতো, এটা বাংলাদেশে ভালো হতো। চান্দাবাজি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে নির্মূল হবে। এবং আমাদের নেক্সট ফাইট হচ্ছে দুর্নীতি, কারণ বিএনপি যে সরকার গঠন করবে, এটা তো দুর্নীতি আগে করছে না 2001 থেকে 6 পর্যন্ত। এবার কোনো আহ্বান চলবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। শরীয়তপুরে মাছ চুরির অপবাদে একজনকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও। পুলিশ জানায় ভুক্তভোগীর নাম সেলিম পাইক। গতকাল ভোরে ডামুড্যা উপজেলার সেলিমকে পিটিয়ে পা ভেঙে দেয় মাছের খেয়ের ব্যবসায়ী শাহিন মাতবর ও তার লোকজন। পরে তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত শাহিন জেলা আন্তঃপরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক। মারধরের বিষয়ে জানতে চাইলে স্বীকার করে শাহিন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। কারা না জানি কারা মাছ চুরি গেছে, ফলে গেছে এটাইতে আমার চামচ দিয়ে ধরে লেছে, ফজরের পর ধরিয়ে জোর করে আর ধরে ওড়ায়নি আমার এই কামটি গেছে। আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা আসেনি আমাদের কাছে। তো এই ঘটনায় যদি কোনো ধরনের লিখিত অভিযোগ হয়, অবশ্যই আমরা দেখে ব্যবস্থা নেব। সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের মুনাফা হেয়ার কার্ড বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। সকালে গুলশানে গভর্নরের বাসভবনের সামনে মানববন্ধন করেন আমানতকারীরা। এ সময় তারা সোশ্যাল ইসলামী এক্সিম ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের বিপরীতে 4% হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার চান। সেই সাথে ব্যাংকগুলোতে যেন তারা অনলাইন লেনদেন সহ স্বাভাবিক কার্যক্রম করতে পারেন সেই দাবিও করা হয়। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। 1.5 ঘন্টা পর আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। গভর্নর মনসুর সাহেবের একটা কালো আইন, উনি বলছে 24-25-এর যে মুনাফাটা দেওয়া হয়ে গেছে, ওখানে আমাদের 12-13% করে এক একজনের সাথে করা এগ্রিমেন্ট করা, উনি এখন সেটা বলতেছে ওটা 4% করে দিবে। আমরা বাধ্য হয়েছি, আমরা বাসা ভাড়া দিতে পারি না, ছেলের স্কুলে কার কাছে হাত পাততে যাব? 1.5 বছর আগে তো এই সমস্যা ছিল না। হেয়ার কার্ড যদি দিতেই হতো উনি প্রথম দিকে দিত, এখন 17-18 মাস পরে এসে বলতেছে যে আন্তর্জাতিক অডিট দিয়ে দেখা যাচ্ছে যে এই ব্যাংক লস হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিদ্ধেশ্বরী রোডের বাসার সামনে রয়েছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। যাচ্ছি তার কাছে। টিপু, তারেক রহমান পৌঁছেছেন কিনা, অভ্যর্থনা জানাতে কারা সেখানে আছেন, জানাবেন বিস্তারিত। শাওন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এখনও কিন্তু সিদ্ধেশ্বরীতে যে তার আসার কথা রয়েছে, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের বাসায় তিনি সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন। এখনও এখানে এসে পৌঁছাননি। আমরা যেটি জানতে পেরেছি যে তিনি তার গুলশানে যে 196 নম্বর বাসা রয়েছে সেই বাসা থেকে বের হয়েছেন এবং এই মুহূর্তে
তারেক রহমান সিদ্ধেশ্বরীর পথে রয়েছেন এবং ধারণা করাই যাচ্ছে যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছাবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে বিপুল পরিমাণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা এখানে এসেছেন, র্যাবের সদস্যরা এখানে আছেন, একই সাথে সিএসএফের সদস্যরা তারাও এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং তারা একটি সুশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, যার মাধ্যমে যাতে তারেক রহমান এখানে এলে সহজেই তিনি ভিতরে প্রবেশ করতে পারেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সহ ধারণা করা হচ্ছে যে তাদের দলের শীর্ষ কয়েকজন নেতা ভিতরে উপস্থিত থাকতে পারেন এবং এই সাক্ষাৎ সময় তারা উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং সৈয়দ রেজাউল করিমের পক্ষ থেকে এবং তার দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই সাক্ষাতের পরেই তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সাক্ষাতে কি কথা হলো না হলো সেগুলো গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীকে তারা জানাবেন। এবং শাওন, এই মুহূর্তে কিন্তু বেশ উৎসুক জনতারও একটা ভিড় রয়েছে যারা কিনা এই সিদ্ধেশ্বরী এবং এর আশপাশে বাস করেন এবং এই যে জায়গাটি যে বাসাটিতে সৈয়দ রেজাউল করিম থাকেন সেই বাসার যারা বাসিন্দা রয়েছেন তারা সহ আশপাশের মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা এই যে সাক্ষাৎকারের যে পর্বটি সেটি আসলে দেখতে বা সেটি সম্পর্কে জানতে বেশ উৎসুক। আপনি জানেন যে গতকালও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার বাসায় গিয়েছিলেন তার সাথে দেখা করতে। একই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি চেয়ারম্যান রয়েছেন নাহিদ ইসলাম তার বাসাতেও তিনি দেখা করতে গিয়েছিলেন এবং সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির রয়েছেন সৈয়দ রেজাউল করিম তার বাসাতে তিনি দেখা করতে এসেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা 257টি আসনে তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়েছিলেন এবং তার মধ্যে একটি আসনে তারা জয়ী হতে সমর্থ হয়েছেন এবং 2.7% ভোট কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে। তো বলাই চলে যে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করবেন এবং তার পরবর্তীতে সাক্ষাৎকার বিষয়গুলো আপনাদের মাধ্যমে দর্শককে জানাতে চেষ্টা করব। নিশ্চয়ই শাওন, অনেক ধন্যবাদ আপনাকে। চলমান উত্তেজনার মধ্যেই জেনেভায় মঙ্গলবার আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। অংশ নিতে সেখানে পৌঁছেছেন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। একাধিক সূত্রের দাবি চুক্তির বিষয়ে কিছুটা ছাড় দিতে প্রস্তুত তেহরান। বিনিময়ে জ্বালানি, খনিজ সম্পদ ও আকাশযান কেনার বিষয়ে সমঝোতায় আসতে পারে দুই পক্ষ। তবে চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে ইরানে ইসরায়েলি হামলায় সমর্থন দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে গুঞ্জন উঠেছে। ইরানি ভূখণ্ডের খুব কাছেই টহল দিচ্ছে মার্কিন নৌবহর। ওমান জলসীমার কাছে তৎপরতার এই দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে যখন দফায় দফায় আলোচনা চলছে তখনও হামলার শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করতে সোমবার জেনেভায় পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সে আলোচনায় আরও যোগ দেবেন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে পারমাণবিক কর্মসূচির বিষয়ে কিছুটা নমনীয়তা দেখাতে পারে তেহরান। আমরা উগ্র শিয়া ধর্মগুরুদের মোকাবেলা করছি। এমন লোকদের সম্মুখীন হচ্ছি যারা ধর্মের উপর ভিত্তি করে ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। এটি একটি জটিল বিষয়। কেউ কখনো ইরানের সাথে সফল চুক্তি করতে সক্ষম হয়নি, তবে আমরা চেষ্টা করব। বেশ কয়েকটি সূত্র এরই মধ্যে জানিয়েছে সম্ভাব্য চুক্তিতে জ্বালানি, মাইনিং এবং আকাশযান ক্রয় সংক্রান্ত সমঝোতা হতে পারে ওয়াশিংটন তেহরানের মাঝে, যার মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে দুপক্ষই। তবে চুক্তিতে যাই থাকুক না কেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আর অব্যাহত রাখতে পারবে না ইরান বলে দাবি তুলেছে ইসরায়েল। তাদের কোনো সমৃদ্ধিকরণ সক্ষমতা থাকা চলবে না। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুধু বন্ধ করলেই হবে না, সেই অবকাঠামোগুলো ধ্বংস করতে হবে। এটি কেবল ইসরায়েলের নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে একাধিক গণমাধ্যমের দাবি এ দফায় চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্রের সমর্থনেই ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল। আগামী সপ্তাহের মধ্যেই অঞ্চলটিতে পৌঁছাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নৌবহর ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন।